নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, তারাতলার ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা যা জানাচ্ছেন, সকাল থেকেই দুলছিল গুদামের ছাদ। তা সামাল দিতে নির্মাণ কর্মীরা নির্মীয়মান গুদামের ভিতরে ঢোকেন, আর তারপরেই আচমকা নেমে আসে এই ভয়াবহ বিপর্যয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ইন্দ্রনীল খা, বিধায়ক রাকেশ সিং এবং পুর কমিশনার স্মিতা পান্ডে। উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। কলকাতা তারাতলার বেস ব্রিজে নির্মীয়মান এই ছাদ ধসে পড়ার ঘটনায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা পুলিশের যৌথ এবং নিরলস প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এখনো পর্যন্ত। লোহার বিশাল এবং ভারী কাঠামোর তলা থেকে উদ্ধার হওয়া জীবিত শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বহু, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন বিশ্বজিৎ হালদার ঘটনাস্থল থেকে। বিশ্বজিতের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এই মুহূর্তের কি পরিস্থিতি, কি আপডেট রয়েছে বিশ্বজিৎ তোমার কাছে। দেখো, বলা যেতে পারে যে আজকের যে তারাতলার যে ঘটনা, এটা বিভৎস বললে কম বলা হবে। এই মুহূর্তে কিন্তু সেই উদ্ধার কাজ চলছে। কলকাতা পুলিশ, ডিএসআর ম্যানেজমেন্ট গ্রুপ বা বিপর্যয় মোকাবিলা দল, সেই সঙ্গে দমকল আধিকারিক, তারাও যে যুদ্ধকালীন তৎপরতায় কার্যত উদ্ধার কাজ চলছে। পৌনে 5টা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে এসেছিলেন। আসার পরে এখানে যে দুজন মন্ত্রী ইন্দ্রনীল খান এবং এখানে সারদত্ত মুখোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা পাল তার সাথে কথা বলেন প্রথম। তারপরে তিনি যে ঘটনাস্থল সেখানে যান, গিয়ে যারা আধিকারিকরা রয়েছেন তার সাথে কথা বলেন এবং যারা উদ্ধার কাজ চালাচ্ছেন যে সমস্ত আধিকারিকরা তাদের সাথে কথা বলেন যে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি জানতে চান। এবং তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই মুহূর্তে 3 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এই যে দুর্ঘটনা ঘটেছে এর জন্য 3 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 16 জনের মতো অসুস্থ বা আহত হয়ে পড়েছেন। তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসা চলছে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে যে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যে হাসপাতাল সূত্রান্ত সেটা দাবি করা হচ্ছে যে 3 জনের মৃত্যু হয়েছে। এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু যে বিভৎসতা বা তুমি জানো যে আমরা প্রথম থেকে তোমায় জানাচ্ছিলাম যেটা যে এই জায়গাটা কিন্তু যেখানে নির্মাণ কাজ চলছে বা দুর্ঘটনাটা ঘটেছে যে বিল্ডিং এ, সেই বিল্ডিং যেটা 3 তলা বিল্ডিং তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু এই জায়গাটা কিন্তু বন্দরের জায়গা, পোর্ট ট্রাস্টের জায়গা। সেই পোর্ট ট্রাস্টের জায়গাটা আলিপুরের একজন চা ব্যবসায়ী তিনি লিজ নিয়েছিলেন পোর্ট ট্রাস্টের কাছ থেকে চায়ের গোডাউন করার জন্য। এবং সেই যে চায়ের গোডাউন তৈরি হচ্ছিল 2 তলা পর্যন্ত হয়েছিল, 3 তলার যে কাঠামো, সেই কাঠামো কাজ চলছিল, সেখানে বিম ঢালের কাজ চলছিল। এবং সেখানে আচমকাই কার্যত যে সমস্ত শ্রমিকরা কাজ করছিলেন তাদের গায়ের উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সমস্ত স্ট্রাকচারটি। এবং এর ফলে 40 থেকে 50 জন শ্রমিক আটকে পড়েন বলে যে যারা স্থানীয় বা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা দাবি করছেন। এবং সেই সময় কিন্তু এখন উদ্ধার কাজ, সেই যে বড় বড় ভারী ভারী বিম সেগুলো সরিয়ে উদ্ধার কাজ চলছে। দমকলের পক্ষ থেকে ইতিমধ্যেই ট্রেন আনা হয়েছে এবং 50 টন ওজন বহন করতে পারে এমন ট্রেন আনা হয়েছে। কারণ যে বিমটা চাপা পড়েছে, যে শ্রমিকরা চাপা পড়ে রয়েছে বিম, সেই বিমগুলোকে তোলার চেষ্টা করা হচ্ছে। বিভৎস অবস্থা, কার্যত বিম চাপা পড়ে কোনো কোনো শ্রমিকের হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কারোর মাথা থেতলে গিয়েছে, কারোর দেহের একাধিক অংশ থেতলে গিয়েছে। এবং এই যে উদ্ধার কাজ চলছে তার মাঝখানে কিন্তু এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে কিন্তু আর্তনাদ চিৎকার শোনা যাচ্ছে। সাহায্যের প্রার্থনা করছেন আটকে রাখা শ্রমিকরা, তারা চিৎকার করছেন, উদ্ধারের জন্য আকুতি মিনতি করছেন। এবং যে ক্রেনগুলো আনা হয়েছে সেই ক্রেনগুলোর সাহায্যে কিন্তু যে বিমগুলো যে চাপা পড়েছে সেই বিমগুলোকে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে দমকল কর্মীরা এবং যে বিপর্যয় মোকাবিলা দপ্তর রয়েছে তার যে আধিকারিকরা রয়েছেন এবং যে সেনা রয়েছেন তারাও চেষ্টা করছে সেই বিমগুলো সরিয়ে বিমের তলা থেকে যেভাবে শ্রমিকরা আটকে রয়েছে, কারোর হাত থেতলে রয়েছে, কারোর দেহের একাংশ থেতলে গেছে, সে সমস্ত শ্রমিকদেরকে কি উদ্ধার করার জন্য কার্যত যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে যারা এই মুহূর্তে দায়িত্ব রয়েছেন উদ্ধার কাজে। এবং এই তোমাকে আমি যেমনটা বলছিলাম যে ভারী ভারী যে বিমগুলো তাদের গায়ে চাপা পড়েছে, সেই বিমগুলো সরাতে যেমন ক্রেন আনা হয়েছে, যেমন কাটারও আনা হচ্ছে এবং সেইগুলোকে কেটে যাতে সরিয়ে দেওয়া যায়, তারপরে উদ্ধার করা যায়, যাতে উদ্ধার কাজে তাড়াতাড়ি করা যায়। যদি আহত যারা রয়েছেন ভিতরে তাদের মধ্যে যদি প্রাণহানির আশঙ্কা যাতে কমানো যায়, সেজন্য যতটুকু সম্ভব কিন্তু উদ্ধার কাজ যাতে তৎপরতার সঙ্গে করা যায়, সেজন্য দমকল আধিকারিকরা কিন্তু এবং বিপর্যয় মোকাবিলা দল যারা রয়েছে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একাধিক ক্রেন আনা হয়েছে
50 টন ওজন বহন করতে পারে এমন ক্রেন আনা হচ্ছে, এই তাদের দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এবং মাটি যে 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 নির্মাণের যে অংশ ভেঙে পড়েছে তার যে মাটি, সেই মাটিটা খুঁড়ে তার তলা দিয়ে উদ্ধার করা যায় কিনা সেই চেষ্টাও করছেন যারা উদ্ধার কাজে যুক্ত রয়েছেন কর্মীরা, তারাও সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। তোমাকে এই মুহূর্তে যেটা বলবো যে এই যে ছবিটা, এই যে ধ্বংসস্তূপের ছবিটা বা এই যে ভেঙে পড়া ব্রিম, এই নিয়ে কিন্তু একাধিক অভিযোগ স্থানীয়রা করছেন যে এইটা যে বেআইনি নির্মাণ বা নিম্নমানের কার্যত সামগ্রিক দিয়ে এটা তৈরি হচ্ছিল, সেটা দীর্ঘদিন ধরে কিন্তু অভিযোগ করা হচ্ছিল। তারপরেও কিন্তু সেই অভিযোগটা কেউ কর্ণপাত করেনি। এবং এই অভিযোগটাও আসছে যে লোককে এই যে টেন্ডারটা দেওয়া হয়েছে, মানে নির্মাণ করার জন্য যে টেন্ডারটা দেওয়া হয়েছে, সেই টেন্ডারের যে ব্যক্তি টেন্ডার নিয়েছেন তার কিন্তু কোনো ধরনের এই বিল্ডিং নির্মাণের কোনো অভিজ্ঞতাই নেই। এবং তুমি জানো যে এই ধরনের একটা নির্মাণ করতে গেলে কিন্তু কলকাতা পুরসভা তার একটা অনুমতির প্রয়োজন হয়, তার একটা এবং সেই সঙ্গে বন্দর যেহেতু জায়গা রয়েছে তার একটা অনুমতির প্রয়োজন হয়। সেই যে অনুমতিগুলো ছিল কিনা, যদিও বা অনুমতি থেকে থাকে, তাহলে কেন এত বড় দুর্ঘটনা ঘটলো? নির্মীয়মান একটা বিল্ডিং কিভাবে ভেঙে পড়লো? এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে, এতগুলো মানুষ আহত, এখনো হাসপাতালে তাদের জীবনের সঙ্গে যুদ্ধের পাঞ্জা লড়ছেন অনেকে। এই যে পরিস্থিতির জন্য কিন্তু সরাসরি স্থানীয়রা, যেমন তৃণমূলের গত সরকার বা তৎকালীন যে তৃণমূলের সরকার, তাদের উপর যেমন আঙুল তুলছেন, সেই সঙ্গে কিন্তু স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছে আনোয়ার সাহা, তিনি কিন্তু ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, তার দিকেও আঙুল উঠছে। এবং তুমি দেখো যে এই যে তালাতলায় যে ঘটনাটা ঘটেছে, এইটা কিন্তু এই মুহূর্তে বিধায়ক রয়েছেন ফিরহাদ হাকিম, তিনি কিন্তু এই বন্দরের বিধায়ক। এবং তিনি যে কাউন্সিলর আনোয়ার সাহা, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে উদ্ধার কাজ যেমন চলছে, একদিকে তৎপরতার সঙ্গে কর্মীরা চেষ্টা করছেন যেভাবে প্রাণহানি যাতে কম করা যায়, উদ্ধার তাড়াতাড়ি করা যায়, যাতে এই ধরনের প্রাণহানি মানে যতটা সম্ভব কম করা যায়। একদিকে যেমন এটা চলছে, অন্যদিকে কিন্তু সমস্ত যারা আহত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে, সেখানেও ট্রমা কেয়ারে ভর্তি করা হচ্ছে তাদের। এবং সেই সঙ্গে নবান্নে কন্ট্রোল রুম খুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সমস্ত ঘটনার উপর নজর রাখছেন। বিশ্বজিৎ, এক্ষেত্রে আরো একটি প্রশ্ন রাখবো যে এই যে বিপর্যয় মোকাবিলায় একেবারে তুমি বলছো যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে, উদ্ধার কাজ হচ্ছে, কিন্তু এটা তো একটা বড় ফ্যাক্টর যে আলো কমে আসছে। এখন কিন্তু সন্ধ্যা নেমে আসছে, আলো কমে আসছে, সেক্ষেত্রে জোরালো আলোর কি ব্যবস্থা হয়েছে? কারণ এই কাজ তো সম্ভবত সারা রাত চলবে। একদমই, তুমি যেমনটা বলছো একদমই ঠিক। এই মুহূর্তে কিন্তু যারা উদ্ধার কাজ চালাচ্ছেন, তারা যে কর্মীরা রয়েছেন বা যে অফিসাররা রয়েছেন, তারা কিন্তু এই আশঙ্কাটাই করছিলেন যে কিছুক্ষণের মধ্যে সূর্য নেমে গেলে, সূর্য অস্ত গেলে কিন্তু তাহলে আলোর যে সমস্যা, সেই সমস্যাটা হবে। সেজন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি দমকলের পক্ষ থেকে এবং যারা বিপর্যয় মোকাবিলা যারা দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু লাইটের ব্যবস্থা করার জন্য তারা ইতিমধ্যেই ইলেকট্রিক যে ডিপার্টমেন্ট রয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, যাতে এখানে আলোর ব্যবস্থা করা যায়, উদ্ধার কাজে যেন কোনো রকমের ব্যাঘাত না ঘটে বা উদ্ধার কাজ যেন কোনো রকম যেন ঢিলেমি না হয়, সেই জন্য কোনো রকমের গাফিলতি যাতে না থাকে, সেই চেষ্টাই কিন্তু তারা করছেন। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে এসে আধিকারিকদের বলে গেছেন যে যতটুকু সম্ভব এই উদ্ধার যেতে হবে, যত তাড়াতাড়ি এই উদ্ধার কাজ চলবে তত কিন্তু প্রাণহানির যে আশঙ্কা সেটা কিন্তু অনেকটা কমবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর কিন্তু আমরা দেখেছি যে এই উদ্ধার কাজের তৎপরতা একটু বেড়েছে, তবে যাতে আলোর সমস্যার জন্য যাতে উদ্ধার কাজ ব্যাহত না হয় বা ব্যাঘাত না ঘটে, সেজন্যই কিন্তু আলোরও ব্যবস্থা করা হচ্ছে। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম বিশ্বজিৎ হালদারের সাথে, কিন্তু তিনি বারবার বললেন যে মুখ্যমন্ত্রী কিন্তু তিনিও বক্তব্য রেখেছেন এই বিষয়ে, পরিস্থিতি তিনি একেবারে ফলো আপ রেখেছেন এবং তারপরে কিন্তু তিনি এই বিষয় নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনেছেন। কি বলেছেন তিনি, শুনবো। ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামীকাল সকাল 11টায় অ্যাসেম্বলির শুরুতে অধ্যক্ষের অনুমতি নিয়ে আমি বিবৃতি দেব। বিধানসভা চলছে, সেই কারণে আমি এইখানে কম্পেনসেশন বা অ্যাকশন নিয়ে আমি বিবৃতি দেব না। যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে ত্রুটিপূর্ণ প্ল্যান, অর্থাৎ এই ত্রুটিপূর্ণ প্ল্যান তাহলে স্যাংশন করলো কারা।
এই যে টেন্ডার, স্থানীয় মানুষ সেখানে তারা অভিযোগ করছেন যে যিনি টেন্ডার পেয়েছেন তিনি এই নির্মাণ কাজে কোনো অভিজ্ঞতাই রাখেন না, এমন অভিযোগ কিন্তু সেখানকার স্থানীয় মানুষের তরফ থেকে উঠে আসছে। তাহলে তাকে টেন্ডার দেওয়া হলো কেন? তাহলে কি এর পিছনে কোনো দুর্নীতি আছে? তাহলে কি রয়েছে রাজনৈতিক কোনো গন্ধ? বা এই যে বিষয়গুলি, এই সার্বিক বিষয় নিয়ে যথেষ্ট দ্বন্দ্বও রয়েছে। আর এই বিষয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতির। সঙ্গে থাকুন।